পৃথিবীর সবথেকে সোজা কাজ বোধহয় কবিতা লেখা, এবং সবথেকে জটিল কাজ সেই কবিতার ক্রিটিক্যাল অ্যানালিসিস করা। কবিরা তাদের স্বতঃস্ফূর্ত আবেগকে কবিতায় রূপান্তরিত করেন, কিন্তু সেই কবিদের সেই আবেগকে বোঝা এবং তার উপরে ক্রিটিক্যাল অ্যানালিসিস করা এ এক অত্যন্ত ডিফিকাল্ট কাজ। এবং সেই বিভিন্ন রকম অ্যানালিসিসকে হৃদয়ঙ্গম করে সেটা আবার ছাত্রছাত্রীদের কাছে রিপ্রেজেন্ট করা, এটা বোধহয় আরও ডিফিকাল্ট কাজ। এবং সেরকমই একটা ডিফিকাল্ট কাজ আজকে আমি করতে যাচ্ছি। মানে আমি এইটা বললাম, এটা একটা যদিও জোক, কিন্তু এই জোকটা আমি করলাম মানে একটা বিশেষ কবিতার পরিপ্রেক্ষিতে, যে কবিতাটা লেখার পরে যখন কবিকে জিজ্ঞেস করা হয়েছে যে কবিতার বিষয়বস্তু কী, কবি নিজেও সেটার উত্তর দেননি, বরঞ্চ তিনি খুব অ্যাম্বিগুয়াস ওয়েতে বলেছেন যে কবিতার প্রথম লাইন থেকে শেষ লাইনটা পড়লেই তার মধ্যেই কবিতার বিষয়বস্তু পাওয়া যায়। কবিতার ওই 36 লাইনের কবিতার মধ্যে কি এক্স্যাক্টলি বলতে চেয়েছেন সেটাকে নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের এই ক্লাসে। আজকে আমাদের পাঠ্য ইংরেজি সাহিত্যের এক অত্যন্ত জনপ্রিয় কিন্তু অত্যন্ত অ্যাম্বিগুয়াস এক কবিতা, বিখ্যাত কবিতা দ্য লিসনার্স বাই ওয়াল্টার জন ডিলামেয়ার। এই কবিতাটি যারা সেকেন্ড এসএলএসটির ইংরেজি বিষয়ক 9-10 পরীক্ষায় বসবেন তাদের সিলেবাসে আছে। সেই কবিতাটিকেই আজকে আমরা পড়ব, তার অ্যানালিসিস করার চেষ্টা করব। অ্যানালিসিস করতে পারবো কিনা জানি না, করার চেষ্টা করব। এবং যেভাবে পড়লে আমাদের চাকরির, এটা আমরা চাকরির জন্য পড়ছি, চাকরি পেতে সুবিধা হয় সেই সমস্ত জিনিসপত্র নিয়েই আলোচনা করব। দ্য লিসনার্স এটা ইংরেজি সাহিত্যের একটা বিশেষ জাঁ, সুপারন্যাচারাল অ্যান্ড গথিক সেই জাঁয়ের অন্তর্গত একটা কবিতা। কবিতার কবি ওয়াল্টার জন ডিলামেয়ার। আমরা এই কবিতাটিকে পড়ার আগে কবি ওয়াল্টার জন ডিলামেয়ার সম্পর্কে 2-4টে কথা জেনে নেব। ওয়াল্টার জন ডিলামেয়ার একজন অত্যন্ত বিখ্যাত কবি হলেও তার সম্পর্কে ইন জেনারেল পরীক্ষায় প্রশ্ন আসে না, খালি বেসিক ইনফরমেশন কিছু জেনে নেওয়া দরকার। ওয়াল্টার জন ডিলামেয়ার একজন অত্যন্ত বিখ্যাত ইংরেজ কবি। ইনফ্যাক্ট সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার ক্ষেত্রে কোলরিজের পরেই তার স্থান। মানে কোলরিজ এবং ওয়াল্টার জন ডিলামেয়ার এরা হলেন সুপারন্যাচারাল এবং গথিক স্টাইল অফ রাইটিংয়ের অন্যতম পুরোধা। ওয়াল্টার জন ডিলামেয়ার তিনি 1873 খ্রিস্টাব্দে জন্মেছেন এবং 1956 খ্রিস্টাব্দে মারা যান। তিনি একজন ব্রিটিশ পোয়েট, নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। তিনি তার ছোটদের বিভিন্ন গল্প লেখার জন্য অত্যন্ত বিখ্যাত। হি রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন। ওয়াল্টার জন ডিলামেয়ার একাধিক কবিতা লিখেছেন, কিন্তু তার ওই একটি কবিতা দ্য লিসনার্স যবে থেকে সেটি প্রকাশিত হয়েছে তবে থেকে বিশ্ব সাহিত্যে একটা তুমুল আলোড়ন ফেলে দিয়েছে। আমরা সেই কবিতাটাকেই আজকে পড়ব। যাই হোক, ওয়াল্টার জন ডিলামেয়ার একাধিক সাইকোলজিক্যাল হরর স্টোরির জন্য বিখ্যাত, যেমন সিটনস আন্ট, অল হলোজ, এগুলো তার অত্যন্ত বিখ্যাত সাইকোলজিক্যাল হরর স্টোরি। ওয়াল্টার জন ডিলামেয়ার যে জাঁ বা যে ধারাতে তার ছাপ রেখে গেছেন সেটা হচ্ছে সুপারন্যাচারালিজম অ্যান্ড গথিক স্ট্রাকচার। এই যে ধারা, এই ধারাতে তিনি তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। ওয়াল্টার জন ডিলামেয়ার সম্পর্কে এটুকু জানলেই আমাদের চলে যায়। এরপরে আসি দ্য লিসনার্স এই কবিতায়। দ্য লিসনার্স এই বিখ্যাত কবিতাটি ওয়াল্টার জন ডিলামেয়ারের দ্বিতীয় কাব্যগ্রন্থ দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমসের টাইটেল পোয়েম। এটি 1912 খ্রিস্টাব্দে এই গোটা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়। টাইটেল পোয়েম মানে হচ্ছে যে কবিতা দিয়ে সেই কাব্যগ্রন্থ শুরু, সেই প্রথম কবিতা এই দ্য লিসনার্স 1912 খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য প্রকাশিত হয়। এই কবিতার টাইপ কি? এই কবিতার টাইপ হচ্ছে এটা একটা ন্যারেটিভ পোয়েম উইথ সুপারন্যাচারাল অ্যান্ড গথিক এলিমেন্টস। এটা একটা বর্ণনামূলক কবিতা, তার সঙ্গে রয়েছে সুপারন্যাচারাল এবং গথিক এলিমেন্টস। সুপারন্যাচারাল এবং গথিক এলিমেন্টস কি সেটা নিয়েও একটুখানি আলোচনা করে নিই। সুপারন্যাচারালিজম ইজ সামথিং বিয়ন্ড দিস রেশনাল ওয়ার্ল্ড, সামথিং বিয়ন্ড আওয়ার ডে টু ডে লাইফ অ্যান্ড এক্সিস্টেন্স। সুপারন্যাচারাল একটা অতি প্রাকৃত পরিবেশ, যেটা আমরা যে অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছি সেই অ্যাম্বিয়েন্সের সঙ্গে খাপ খায় না। সুপারন্যাচারালিজম ইজ বেসিক্যালি অ্যান অ্যাটমসফিয়ার, একটা আবহাওয়া, সামথিং হুইচ ইজ এয়ারি অ্যান্ড আনকানি, সামথিং বিয়ন্ড দিস ন্যাচারাল ওয়ার্ল্ড দ্যাট ইজ কল্ড সুপারন্যাচারালিজম। সুপারন্যাচারালিজমকে হরর বলাটা ঠিক যুক্তিযুক্ত না, হরর ভৌতিক, সুপারন্যাচারালিজম হচ্ছে অতি প্রাকৃত। হররটা অনেক
মোটা দাগের স্থূল ব্যাপার। সুপার ন্যাচারালিজম ইজ সামথিং ফাইনার, অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। এটা একটা অ্যাম্বিয়েন্স বা একটা আবহাওয়াকে ক্রিয়েট করা, যে আবহাওয়ার মধ্যে সবসময় একটা মানসিক দোদুল্যমানতা, একটা ভয় বোধ কাজ করে যে সামথিং আনন্যাচারাল ইজ গোয়িং টু হ্যাপেন। কিছু অতি প্রাকৃত ঘটনা যা ন্যাচারাল না সেটা হতে পারে। এই যে একটা সবসময় একটা টেনশন, এই যে একটা অ্যাম্বিয়েন্সকে ক্রিয়েট করা, দ্যাট ইজ কল্ড সুপার ন্যাচারালিজম। এবং সুপার ন্যাচারালিজমের সঙ্গেই আর একটা জিনিসই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে গথিক এলিমেন্টস। গথিক এলিমেন্টস সেটা সুপার ন্যাচারালিজমের একটা পার্ট। সেটা কি? গথিক ইজ সামথিং অ্যাসোসিয়েটেড উইথ হরর। বেসিক্যালি দিস ইজ আ স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। মানে আগেকার দিনে ইউরোপিয়ান কান্ট্রিতে বিশাল বড় বড় বাড়িঘরদোর তৈরি হতো, যার স্ট্রাকচারটা সিংহ দরজা থাকে, সেই বড় বড় বাড়ি, তাতে বড় বড় আর্চ থাকে, তাতে টারেট থাকে, তার বিশাল বড় বড় দরজা জানলা হয়। মানে আপনারা যদি ইউরোপিয়ান কান্ট্রির আগেকার দিনের বড় বড় স্ট্রাকচারগুলো দেখেন, দ্যাট স্ট্রাকচার ইজ কল্ড গথিক স্ট্রাকচার। এবং সেই গথিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হরর। তার কারণ সেগুলো যদি, সেই সমস্ত বাড়ি যদি ভ্যাকেন্ট হয়ে যায়, মানুষজন যদি তাতে না থাকে, তাহলে পুরো জায়গাটা খুব একটা আনক্যানি অ্যাম্বিয়েন্সে ভরে যায়। আমাদের সেই রকম ঘরেতে একা যেতে বা সেরকম বাড়িতে একা যেতে আমাদের মধ্যে ভয়বোধ কাজ করে। এটাই হচ্ছে মানে একটা ভয় তৈরি, একটা ভয়ের আবহাওয়া জন্ম দেওয়া, সেটাই গথিক স্ট্রাকচারের কাজ। এবং সেই গথিক এলিমেন্ট, সেই স্ট্রাকচারাল গথিক এলিমেন্ট, মানে গথিক লিটারেচার ওর সঙ্গে আরও কিছু জিনিসপত্র রয়েছে, যাই হোক স্ট্রাকচারাল যে গথিক এলিমেন্ট সেটা এই কবিতার মধ্যে পাওয়া যায়। কাজে এটা একটা ন্যারেটিভ পোয়েম, একটা বর্ণনামূলক কবিতা, এবং এর মধ্যে রয়েছে সুপার ন্যাচারালিজম এবং গথিক এলিমেন্টস। দিস ইজ আ সিঙ্গেল স্ট্যাঞ্জা পোয়েম উইথ 36 লাইন। এই কবিতাতে একটা মাত্র স্ট্যাঞ্জা আছে এবং সেই স্ট্যাঞ্জাতে 36টা লাইন আছে। মানে একটা স্ট্যাঞ্জা এবং 36টা লাইনের এটা কবিতা। এবং সেই 36টা লাইনের মধ্যে ভালো করে খেয়াল করলে দেখা যাবে অনলি 5 সেন্টেন্সেস আর দেয়ার, 5টা মাত্র সেন্টেন্স বা বাক্য আছে। মানে দাড়ি কমা ফুল স্টপ এগুলোকে যদি আমরা, মানে যাবতীয় জ্যোতিচিহ্নগুলোকে যদি আমরা সঠিকভাবে খেয়াল করি, আমরা দেখব সেই 36টা লাইনের মধ্যে অনলি 5 সেন্টেন্সেস আর দেয়ার, মাত্র 5টা সেন্টেন্স আছে। 5টা সেন্টেন্সেই কবি এই বিশাল কবিতাটাকে সৃষ্টি করেছেন। এই কবিতা যেটা রাইম স্কিম, মিক্সড রাইম স্কিম, সেটা হচ্ছে AB CB DEFE, একটু অদ্ভুত রাইম স্কিম। AB CB DEFE, এটা হচ্ছে এই কবিতার রাইম স্কিম। মেট্রিক্যাল প্যাটার্ন, এই কবিতাটা এটা একটা মিক্সড মেট্রিক্যাল প্যাটার্নের কবিতা, যার মধ্যে অ্যানাপেস্টিক ফিটের প্রাবল্য লক্ষ্য করা যায় এবং এই অ্যানাপেস্টিকের সঙ্গে আয়াম্বিক ফিটেরও ব্যবহার রয়েছে। তবে মূলত কবিতাটি অ্যানাপেস্টিক ফিটের উপরেই লেখা। কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই আয়াম্বিক ফিট, এবং আরও খুব অল্প কিছু ক্ষেত্রে পাই আমরা ড্যাকটাইল এবং ট্রোকেইক ফিটের ব্যবহার। পোয়েট্রি ইজ দ্য সুপার ন্যাচারাল পোয়েট্রি, এবং সুপার ন্যাচারাল পোয়েট্রির আসল উদ্দেশ্য হচ্ছে পাঠকের মধ্যে একটা এয়ারি আর আনক্যানি ফিলিংসের জন্ম দেওয়া। অ্যান্ড দিস মেট্রিক্যাল প্যাটার্ন ইন্টেন্সিফাইজ দ্য আনক্যানি অ্যাটমসফিয়ার অফ দ্য হোল সেটিং। এই মেট্রিক্যাল প্যাটার্নটা এই গোটা কবিতার যে আনক্যানি অ্যাটমসফিয়ারটাকে সেটা আরও বেশি ঘনীভূত করেছে। এইগুলো হচ্ছে দ্য লিসনার সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য। এই কবিতার যেটা সাবজেক্ট ম্যাটার, মানে কবিতাটা আলোচনা করার আগে এগুলোকে একটু জেনে নেওয়া দরকার। সাবজেক্ট ম্যাটার আমি এখানে সেটা লিখে দিয়েছি। আমি এটার একটা স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখে নেবেন। বলে দিতাও, থিম দ্য মিনিং ইজ অ্যাম্বিগুয়াস। এই কবিতার যে সঠিক মানে কি সেটা নির্ধারণ করা যায় না, একাধিক মানে বেরোয়। যাই হোক, এক্স্যাক্ট মিনিং ইজ অ্যাম্বিগুয়াস। দিস পোয়েট্রি ইজ অল অ্যাবাউট আননোন অ্যান্ড দ্য আননলেজেবল। এই কবিতাটি অজানা এবং যা কোনোদিনই আমরা জানতে পারবো না এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করে। আননোন মানে যেটা আমরা জানি না, আননলেজেবল যেটা আমাদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার বাইরে, সেই সমস্ত বিষয় নিয়ে এই কবিতাটি আলোচনা করে। কারণ আমরা এই কবিতার মধ্যে কিছু অশরীরীর উপস্থিতি দেখব, অশরীরী বা ফ্যান্টমস, সেই ফ্যান্টম লিসনার্সদের আমরা উপস্থিতি দেখব। সেই ফ্যান্টমসদের উপস্থিতি কবিতার মধ্যে যেমন
হররকে, তার আনক্যানি অ্যাটমসফিয়ারকে আরও ইন্টেন্সিফাই করে, ঠিক তেমনি সেই অশরীরীদের উপস্থিতি আমাদেরকে এটা ভাবতে বাধ্য করে যে অনেক কিছুই আমাদের চেনা জানার যে জগৎ তার বাইরে রয়েছে। যতই আমরা সেই অজানা জগৎ, সেই অশরীরী জগতের সঙ্গে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করি, কোনোদিনই সেই ব্রিজটা তৈরি হয়ে ওঠে না। কাজেই আমাদের অনেক জিনিসই জানা হয় না। এই বিষয়টাকে এই কবিতার মধ্যে বলা হয়েছে, দ্য পোয়েম অ্যাকনোলেজেস পিপলস ডিজায়ার টু সিক আন্ডারস্ট্যান্ডিং হোয়াইল দেয়ার ইজ এ সার্টেন আনসারমাউন্টেবল মিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম হুইচ ইজ ইউজুয়ালি অ্যান্সারলেস। মানুষ এই জগতের বাইরের জগৎ সম্পর্কে, মানে এই জগতের পরের জগৎ সম্পর্কে অনেক কিছুই জানতে চায়, অনেক কিছুই তার অজানা, তাই সে জানতে চায়, কিন্তু কোনো দিনই সেই জগৎ থেকে সঠিক উত্তর সে পায় না। এই সমস্ত কিছুই এই কবিতার মধ্যে অসাধারণ সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। যাই হোক, এইগুলো হলো দ্য লিসনার্স বাই ওয়াল্টার জন ডিলামেয়ারের সেই কবিতার বেসিক কিছু ইনফরমেশান। দ্য লিসনার্স এই কবিতাটিকে বিভিন্ন স্তরে আলোচনা করা যায়। আমি আগেই বললাম যে এই কবিতাটির অর্থ অ্যাম্বিগুয়াস, মানে এক্স্যাক্টলি এই কবিতাটি কী বলতে চায় সে সম্পর্কে সম্যক ধারণা এখনও পর্যন্ত ক্রিটিকরা বের করতে পারেননি। ওয়াল্টার ডিলামেয়ারকে একবার এক ক্রিটিক প্রশ্ন করেছিলেন যে এক্স্যাক্টলি এই কবিতাটার মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন। সেখানে কবি নিজেও পারপ্লেক্সড, তিনিও তার কোনো সঠিক উত্তর দেননি। তিনি বলেছিলেন যে কবিতার প্রথম লাইন থেকে শেষ লাইনের মধ্যেই বিষয়বস্তু লুকিয়ে আছে। সেই বিষয়বস্তু কি এখনও ক্রিটিকরা মানে মাথার চুল সব তুলে ফেললো, কিন্তু এখনও তার এক্স্যাক্ট মানে বেরোয়নি। যাই হোক, আমরা দু তিনটে স্তরেতে এই কবিতাটাকে আলোচনা করব। খুব বেসিক যে লেভেলটা নিচু ক্লাসে পড়ানো হয়, সেই লেভেলটাকেই নিয়েই আগে আলোচনা করি, তাহলেও কবিতার বেসিক আইডিয়াগুলো আমরা পেয়ে যাব। আমি বললাম এই কবিতার মোট 5টা সেন্টেন্স বা বাক্য আছে। এক একটা বাক্যকে এক একটা স্ট্যাঞ্জা হিসাবে ধরে পড়ি, তাহলে পড়তেও সুবিধা হবে। এই কবিতার যে টাইটেল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য লিসনার্স মানে শ্রোতারা, সেই শ্রোতারা, এই টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইটেল নিয়ে আমরা পরে আলোচনা করবো। একবার কবিতাটা পড়ার পরে আমরা টাইটেলটাতে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আরও কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা প্রাথমিক একবার পড়ার পরে সেই সমস্ত জিনিস নিয়েও আলোচনা করব। কবিতাটা শুরু করি। Is there anybody there? said the traveller, knocking on the moonlit door, and his horse in the silence champed the grasses of the forest ferny floor. And a bird flew up out of the turret above the traveller's head, and he smote upon the door again a second time. Is there anybody there? he said. এটা প্রথম সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছে, মানে এই 8টা লাইন নিয়ে প্রথম সেন্টেন্স। Is there anybody there? said the traveller, knocking on the moonlit door. কেউ কি আছো? ট্রাভেলার বা পথিক জিজ্ঞেস করলো। এটা একটুখানি অ্যাটমসফিয়ারটা বা সেটিংসটা, কবিতাটার সেটিংসটা একটু আলোচনা করে নিই। একটা জঙ্গলে পরিপূর্ণ অঞ্চলেতে একটা একাকী বিশাল বড় গথিক স্টাইলের ম্যানশন, সেই ম্যানশনেতে বা সেই প্রাসাদে একজন পথিক, একজন ট্রাভেলার, সেই ট্রাভেলারের নাম আমরা জানি না, আননোন ট্রাভেলার, সে আননোন ট্রাভেলার এসছে। তার সঙ্গে এই বাড়িতে যারা বাস করত তাদের একটা চুক্তি হয়েছিল যে ট্রাভেলার সে এই বাড়িতে আসবে, হয়তো কোনো কাজ এই বাড়ির বাসিন্দাদের সঙ্গে সেই ট্রাভেলারের ছিল, এবং ট্রাভেলার কথা দিয়েছিল এই বাড়িতে সে আসবে, এই বাড়ির বাসিন্দাদের সঙ্গে সে কথা বলবে। আজকে ট্রাভেলার এসছে, কিন্তু সেই বাড়ির বাসিন্দারা আর নেই। আজকে আমরা দেখছি সেই বাসিন্দারা সবাই অশরীরী, সবাই মারা গেছে, মৃত হয়ে গেছেন, এবং তারা অন্য জগতে চলে গেছেন। ট্রাভেলার এসে যেহেতু সে প্রমিস করেছিল এখানে আসবে, সে দরজাকে কড়া নাড়ছে, এবং সেই তার যে আকুতি, সেই অন্দরে প্রবেশ করার আকুতি, বা সেই বাড়ির লোকেদের সঙ্গে তার একটা ব্রিজ, একটা সেতু তৈরির যে আকুতি, সেটাকেই এই কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এবং সেটা প্রথম লাইনেতেই আমরা সেই রেফারেন্স পাচ্ছি। কবিতাটা শুরু হচ্ছে মিরাজ রেস বা আচমকা। বড় বড় লেখক এবং কবিরা তারা
তাদের গল্প বা কবিতা আচমকা শুরু করতে ভালোবাসেন, কারণ আচমকা অ্যাব্রাপ্ট ওপেনিং বা অ্যাব্রাপ্ট বিগিনিং, যাকে আমরা বলি মিডাস রেস, ইন দ্য মিডিল অফ দ্য থিংস, সে আচমকা শুরু করলে পাঠকের দৃষ্টি সরাসরি ঘটনাতে আকর্ষিত হয়। ওয়াল্টার ডিলামেয়ার সেই মিডাস রেসকে তিনি তার কবিতার প্রথম লাইনেই প্রেজেন্ট করছেন। ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার নকিং অন দ্য মুনলিট ডোর। দরজায় কড়া নেড়ে সেই আননেম ট্রাভেলার জিজ্ঞেস করলো, কেউ কি ঘরে আছো? ইজ দেয়ার এনিবডি দেয়ার নকিং অন দ্য মুনলিট ডোর। দরজাটা কেমন? দরজাটা আমরা দেখছি চন্দ্রালোকিত। মুনলিট, মুনলিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সুপার ন্যাচারালিজম। মুনলিট বা চন্দ্রালোকিত, চন্দ্রালোকিত মানে একটা আলো আঁধারির খেলা, একটা মায়াবী, একটা মিস্টিক অ্যাটমসফিয়ার। এবং প্রথমেই সেই অ্যাটমসফিয়ারটাকে হাইলাইট করছে, যে সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করার জন্য আমরা দেখছি ওয়াল্টার ডিলামেয়ার তিনি ইন্ট্রোডিউস করছেন কিছু শব্দ, যে শব্দগুলোর মাধ্যমে একটা ভিভিড ইমেজারি, একটা ইমেজ আমাদের চোখের সামনে ভেসে উঠছে। কি সেটা? মুনলিট ডোর, দরজাটা মুনলিট। দরজাটা মুনলিট মানে হচ্ছে দরজার গায়ে চাঁদের ছায়া পড়েছে, চন্দ্রালোকিত রাতের ছায়া দরজার গায়ে পড়েছে। মানে এই জায়গাটাতে একটা সবসময় আলো আধারির খেলা চলে। আলো আধারি তার মানে হলো মিস্টিসিজম, তার মানে হলো সুপার ন্যাচারালিজম, এবং সেই সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারকে প্রথমেই কবি ক্রিয়েট করছেন, নকিং অন দ্য মুনলিট ডোর। And his horse in the silence champed the grasses of the forest ferny floor. এবং তার ঘোড়া, আমরা আগেই বললাম জায়গাটি একটা জঙ্গলে পরিপূর্ণ অঞ্চল, এবং সেখানে একটা নিঃসঙ্গ বিশাল বড় বাড়ি, আশেপাশে আর কোনো বাড়ি নেই। এবং জায়গাটিও আমরা দেখছি সেই জায়গাতে কোনো জনমানব নেই, মানে জনমানব শূন্য একটা জায়গা, এবং গোটা জায়গাটা স্তব্ধ, নিস্তব্ধ, সাইলেন্ট। আর সেই সাইলেন্সকে ব্রেক করে একটা আওয়াজই আমাদের কানে আসছে। কি সেই আওয়াজ? অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্প দ্য গ্রাসে। ট্রাভেলারের ঘোড়া সেই নিস্তব্ধতাকে ভেঙে আমরা দেখছি সেই ঘাস, মানে বাড়ির সামনে বিশাল বড় বড় ঘাস হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সেই বাড়িতে কেউ আসেনি, যাতায়াত করেনি, বড় বড় ঘাস হয়ে গেছে, এবং সেই ঘাসগুলোকে আমরা দেখছি এই ঘোড়াটি চিবোচ্ছে। চ্যাম্প, চ্যাম্প কথাটার অর্থ হলো গ্রেজেস বা চিবোনো, এবং সেই যে ঘোড়ার চিবোনোর আওয়াজ এই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্প দ্য গ্রাসেস অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। এবং ফরেস্ট, এই অঞ্চলটা কেমন? আমরা আগেই বললাম অঞ্চলটা জঙ্গলাকীর্ণ, এবং এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কেউ যাতায়াত করেনি। তার কারণ এই অঞ্চলে আমরা দেখছি ফার্ন গাছ, ফার্ন, সেই ফার্নের একটা জঙ্গল তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো পথে কেউ যাতায়াত না করলে সেখানে ফার্ন গজায়। এবং এই অঞ্চলটা, এই ফ্লোরটা যেখানে এই বাড়িটা রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে কেউ যাতায়াত করেনি, তাই আমরা দেখছি ঘন ফার্নের একটা ফ্লোর, একটা প্রান্তর যেন তৈরি হয়ে গেছে এখানেতে। এই ফরেস্ট ফার্নি ফ্লোর, এটা একটা অ্যালিটারেশনের উদাহরণ। ফরেস্ট ফার্নি ফ্লোর মানে এই যে এফ, এই এফ সাউন্ডটার আমরা বারবার রিপিটেশন দেখছি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। এবং এখানেতে আর একটা জিনিসেরও উদাহরণ, মানে ফিগার অফ স্পিচ, আর একটা ফিগার অফ স্পিচও পাই, সেটা হচ্ছে চ্যাম্প। এই চ্যাম্প এটা একটা ওনোম্যাটোপোইয়ার উদাহরণ। ওনোম্যাটোপোইয়া মানে হচ্ছে দ্য সাউন্ড রিপ্রেজেন্টস দ্য সেন্স, সাউন্ডটাই সেন্সটাকে রিপ্রেজেন্ট করে। চ্যাম্প এই কথাটা বললে একটা চিবোনো সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, মানে চিবোনোর আওয়াজটা আমাদের সামনে ভেসে ওঠে। এটা একটা ওনোম্যাটোপোইয়ার উদাহরণ। ওকে, এই ফিগার অফ স্পিচ দুটো এই প্রথমেই রয়েছে। অ্যান্ড এ বার্ড ফ্লিউ আপ আউট অফ দ্য টারেট অ্যাবভ দ্য ট্রাভেলার সেড অ্যান্ড হি স্মোট আপন দ্য ডোর এগেন এ সেকেন্ড টাইম। ইজ দেয়ার এনিবডি দেয়ার হি সেড। আমরা দেখছি একটা পাখি, সে একটা ছোট পাখি এই বিশাল যে বাড়িটা রয়েছে জঙ্গলের মধ্যে, সেই বাড়ির যে একটা টাওয়ার, আমি কেন বললাম এটা একটা গথিক স্টাইলের বাড়ি, কারণ বিশাল বড় বড় গথিক স্টাইলের বাড়িগুলোতে উপরেতে টাওয়ার থাকে, যাকে বলা টারেট। সেই টারেট বা টাওয়ারেতে ছোট ছোট পাখিরা বাসা বাঁধে শীতের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং এই বাড়িটাতেও আমরা একটা টারেট লক্ষ্য করছি, মানে একটা বিশাল বড় বাড়ি, তার উপরে একটা টাওয়ার রয়েছে, একটা মিনার রয়েছে, এবং একটা পাখি সেই মিনার বা টাওয়ার থেকে আমরা দেখছি উড়ে বেরিয়ে যাচ্ছে অ্যাবভ দ্য ট্রাভেলার্স হেড। এবং সে ট্রাভেলার, এই আননেম ট্রাভেলারের মাথার উপর থেকে এই পাখিটা উড়ে যাচ্ছে। মানে টোটাল
অ্যাটমসফিয়ারটার মধ্যে একটা আনক্যানি সুপারন্যাচারাল এলিমেন্টের প্রাবল্য আমরা লক্ষ্য করছি। এই ট্রাভেলার নিস্তব্ধ একটা অঞ্চলে রাত্রিবেলায়, ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রাত্রিবেলায়, মুনলিট নাইটে এই ট্রাভেলার একটা নিঃসঙ্গ বাড়ির সামনে দাঁড়িয়ে, যে বাড়িতে আমরা দেখছি একটা পাখি উপরের যে নজর মিনার বা টাওয়ার, সেখান থেকে উড়ে এই পাখিটি বেরিয়ে ট্রাভেলারের মাথার উপর থেকে চলে যাচ্ছে। মানে যা লিভিং যে ক্রিয়েচারটা ছিল সেটাও বেরিয়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। And he smote upon the door again a second time. Is there anybody there? He said. এবং আমরা দেখছি ট্রাভেলারটা প্রথমবার এসে দরজায় নক করেছে, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো উত্তর সে পায়নি। সে আবার একবার জোরে দরজায় নক করলো। স্মোট, স্মোট হচ্ছে নক্স, স্মোট হচ্ছে স্মাইটের পাস্ট ফর্ম, মানে জোরে কড়া নাড়া, জোরে ধাক্কা মারা। সে দ্বিতীয়বার জোরে কড়া নাড়লো। প্রথমবারে সে কোনো রেসপন্স পায়নি, সেকেন্ড টাইম সে আবার কড়া নাড়লো এবং সে বলল, ইজ দেয়ার এনিবডি দেয়ার? হি সেড। এবং এখানেতেই আমাদের ফার্স্ট সেন্টেন্সটা শেষ হচ্ছে। এখানেতে আর একটা ফিগার অফ স্পিচ রয়েছে। এখানে এই লাইন নাম্বার 3, 5 এবং 7-তে একদম প্রথমেই অ্যান্ডের ব্যবহার রয়েছে। এরকম লাইনের প্রথমেই যদি রেকারেন্ট কোনো ওয়ার্ডের ব্যবহার হয় লাইনগুলোর প্রথমে, তাকে আমরা বলি অ্যানাফোরা। অ্যান্ড এটা একটা অ্যানাফোরার উদাহরণ, যেটা একটা ফিগার অফ স্পিচ। কবিতার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হু ইজ দ্য ন্যারেটার। এই কবিতাটা আমরা বললাম একটা ন্যারেটিভ পোয়েট্রি। এই কবিতাটার ন্যারেটার কে? ইজ দ্য ট্রাভেলার এ ন্যারেটার? এই ট্রাভেলার কি ন্যারেটার, নাকি এই ফ্যান্টাম লিসনার যারা শুনছে তার কথা, মানে এরপরে আমরা আসবো, তারা এই কবিতার ন্যারেটার? নো, ট্রাভেলারও ন্যারেটার না, যারা শুনছে তারাও ন্যারেটার না। হিয়ার দ্য পোয়েট ইউজেস ওমনি প্রেজেন্ট ন্যারেটিভ টেকনিক। এখানে ওমনি প্রেজেন্ট ন্যারেটিভ টেকনিককে কবি ইউজ করছেন, মানে কবি ন্যারেটার, তিনি যেন সমস্ত ঘটনাকে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন। এখানে ট্রাভেলার কি ঘটনা ঘটছে, সে একটা দরজার পরে তার চোখ আর যাচ্ছে না, আবার সেই দরজার ভেতরের বাসিন্দাদের নজর বাইরে আসছে না, কিন্তু সেই ওমনি প্রেজেন্ট ন্যারেটার যে কবিতাটাকে বর্ণনা করছে পাঠকের সামনে, সে দুটো আলাদা জগৎ, দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট ওয়ার্ল্ড, দুটো জগতেই সে বিচরণ করছে এবং পুরো ঘটনাটাকে সে আমাদের সামনে ইলাবোরেট করছে। এই ওমনি প্রেজেন্ট ন্যারেটিভ টেকনিকটাও এই সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ারকে ইন্টেন্সিফাই বা ঘনীভূত করছে। এটা মনে রাখার যে এই কবিতাতে একটা ওমনি প্রেজেন্ট ন্যারেটিভ টেকনিককে ইউজ করা হয়েছে। এরপরে দ্বিতীয় সেন্টেন্সটাই যাই। বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, নো হেড ফ্রম দ্য লিপ ফ্রিঞ্জ সিল, লিন্ড ওভার অ্যান্ড লুকড ইন টু হিজ গ্রে আইজ হোয়ার হি স্টুড পারপ্লেক্স অ্যান্ড স্টিল। এটা হলো দ্বিতীয় লাইন। বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, এই ট্রাভেলার দুবার দরজায় কড়া নাড়লো, কিন্তু কেউ সেই এই যে বাড়ি, এটা বিশাল বড় বাড়ি, সম্ভবত এটা দোতলা বাড়ি। এবারে আমাদের অ্যাটেনশনটা ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট ওয়ার্ল্ড, মানে আমাদের কবি আমাদেরকে ট্রাভেলারের জগৎ থেকে এই ঘরের ভেতরের যে আবহাওয়া সেখানে আমাদেরকে শিফট করিয়ে দিচ্ছেন। সেই বাড়িটার যে সিঁড়ি থেকে কেউ নেমে এলো না, মানে দোতলা সেই বাড়ি, সেই বাড়ির দোতলাতে, সাধারণত দোতলা বাড়ি হলে আমরা বাসিন্দাদেরকে দোতলাতেই থাকতে দেখি, যাই হোক দোতলা থেকে কেউ নেমে এলো না, মানে কেউ সিঁড়ি ভেঙে নেমে এলো না। বাট নো ওয়ান ডিসেন্ডেড, ডিসেন্ডেড মানে নেমে আসা, কামস ডাউন, নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, কেউ নেমে এলো না সেই ট্রাভেলারের কাছে। নো হেড ফ্রম দ্য লিপ ফ্রিঞ্জ সিল, কোনো মাথায় আমরা দেখলাম না সেই আগাছা ভরা জানলার কার্নিস থেকে বেরিয়ে এসে ট্রাভেলারের দিকে তাকালো। অসাধারণ একটা সুপারন্যাচারাল এলিমেন্ট এখানে ইউজ করা হচ্ছে। নো হেড ফ্রম দ্য লিপ ফ্রিঞ্জ সিল, কোনো মাথা, মানে সাধারণত কেউ, আমরা দোতলায় থাকলে কেউ যদি বাইরে কড়া নাড়ে আমরা জানলা থেকে মাথা বের করে দেখি যে কে এসছে, কিন্তু কোনো মাথা এই বাড়ির জানলা, যে জানলাতে প্রচুর গাছপালাতে ভরে গেছে। লিপ ফ্রিঞ্জ, লিপ ফ্রিঞ্জ মানে হচ্ছে ফুল অফ লিভস, অনেক গাছপালা, মানে আগাছা জন্মে গেছে। দীর্ঘদিন ধরে এই বাড়ির জানলাগুলোকে কেউ খোলেনি, কাজেই গোটা জানলাতে আমরা দেখছি প্রচুর
পাতাতে ভরে গেছে, প্রচুর আগাছা জন্মে গেছে। সিল হচ্ছে কার্নিস, সিল হুইচ ইজ কভার্ড ইন লিভ, মানে এই যে কার্নিস যা পাতাতে পরিপূর্ণ, সেই জানলা খুলে কোনো মাথাকে ঝুঁকতে দেখা গেল না ট্রাভেলারের ওই ডাক শুনে। leaned over and looked into his grey eyes where he stood perplexed and still. কেউ তার দিকে এগিয়ে এলো না, কেউ তার চোখের দিকে, তার ধূসর চোখের দিকে তাকালো না। আমরা দেখছি সেই ট্রাভেলার, সে একটা পারপ্লেক্সড, একটা পাজল কন্ডিশনে, যে কেন কেউ আসছে না, কেন কেউ তার এই যে ডাকের, তার এই আকুতির কেউ সাড়া দিচ্ছে না, সে সেটা ভাবতে ভাবতে সে খুব পারপ্লেক্স, সে খুব পাজল, এবং সে স্তব্ধ হয়ে সেখানেতেই দাঁড়িয়ে থাকলো। তার মানে এই ট্রাভেলারের ডাকেতে আমরা সেই বাড়ির কোনো বাসিন্দাদেরকে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে বা জানলা খুলে নিচের দিকে তাকাতে দেখলাম না, এবং কেউ নেমে এসে ট্রাভেলারের কাছে এলো না এবং ট্রাভেলারের ধূসর চোখের দিকে তাকিয়ে তাকে তার প্রশ্নের উত্তর দিল না। গ্রে আইজ, গ্রে অ্যাসোসিয়েটেড উইথ সুপারন্যাচারালিজম, গ্রে অ্যাসোসিয়েটেড উইথ ডেথ, গ্রে অ্যাসোসিয়েটেড উইথ পাজল স্টেট অফ মাইন্ড, গ্রে মৃত্যুর সঙ্গে কানেক্টেড। যা কিছুই গ্রে বা ধূসর, যার মধ্যেই প্রাণ নেই সেটাই ধূসর। এই ট্রাভেলারের চোখটা গ্রে। তার কারণ ট্রাভেলার কিন্তু মৃত না, ট্রাভেলার জীবিত। ট্রাভেলার এখন যে অ্যাটমসফিয়ারেতে চলে এসেছে, সেই অ্যাটমসফিয়ারটা আমরা বুঝতে পারছি সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার। সেই সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ারটা তার চোখের মণিতে রিফ্লেক্ট হচ্ছে, এবং তার চোখের মণি আমরা এখন দেখছি গ্রে বা ধূসর। সে পারপ্লেক্স, সে পাজল বলে তার চোখের মণি গ্রে বা ধূসর। কারণ যখন আমাদের ব্রেন নর্মাল সার্কামস্ট্যান্সেসে আমাদের চোখের মণি কালো হয়, কিন্তু যখন আমরা ঠিক কোনো জিনিসটাকে বুঝতে পারি না, তখন সেই চোখের মণি একটু ঘোলাটে হয়ে যায়, একটু গ্রে হয়ে যায়। এবং এই ট্রাভেলার এখন টোটালি বুঝতে পারছে না যে কেন এই ঘটনা ঘটছে। কারণ সে একটা প্রমিস করেছিল, এখানে সে আসবে, কথা দিয়েছিল, আজ সে এসেছে। তাহলে যাদের সঙ্গে তার সেই প্রমিস ছিল, তারা কেন তার কথার উত্তর দিচ্ছে না? ট্রাভেলার টোটালি পাজল, এবং সেই জন্য আমরা দেখি তার চোখের মণিও গ্রে বা ধূসর। এবার 3 নম্বর লাইনটা পড়ি। But only a host of phantom listeners that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to the voice from the world of men, stood thronging the faint moonbeams on the dark stairs that goes down to the empty hall, hearkening in an air stirred and shaken by the lonely traveler's call. But only a host of phantom listeners that dwelt in the lone house then. কেউ সেই ট্রাভেলারের ডাকে সাড়া দিল না, কিন্তু ট্রাভেলার যে আওয়াজটা করছে, ট্রাভেলার যে একটা কথা বলছে, এই বাড়ির বাসিন্দারা সেই কথাকে শুনতে পাচ্ছে। অসাধারণভাবে এই সেটিংসটাকে কবি বর্ণনা করছেন। কবি দুটো আলাদা জগৎকে তিনি ক্রিয়েট করছেন। এই বাড়িটার দরজার এপাশে একটা জগৎ, যে পাশেতে আমরা এই ট্রাভেলারকে, যে একজন লিভিং এন্টিটি, তাকে দেখতে পাই, এবং এই দরজার অপর পাশে অন্য একটা জগৎ, যেখানে আমরা কিছু ফ্যান্টম লিসনার্সকে দেখতে পাই, কিছু অশরীরীর উপস্থিতি আমরা লক্ষ্য করি। মানে দিস ডোর ইজ নাথিং বাট দ্য জাংচার। এই যে দরজাটা, এটা আর কিছুই না, এটা একটা সীমানা। জীবন্তদের এবং মৃত বা অশরীরদের মাঝখানের যে বর্ডার লাইন, এই দরজাটা যেন সেই বর্ডার লাইন। বাট অনলি এ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স দ্যাট ডুয়েল্ট ইন দ্য লোন হাউস দেন। এই বাড়িতে আমরা দেখছি একদল অশরীরী বাস করে। এই বাড়ির বাসিন্দা কারা? হু আর দ্য রিয়েল ইনহ্যাবিটেন্টস? দ্য রিয়েল ইনহ্যাবিটেন্টস অফ দিস হাউস আর স্পিরিটস। এরা হচ্ছে অশরীরী আত্মা। সেই এক দল, হোস্ট মানে হচ্ছে গ্রুপ, এ গ্রুপ অফ ফ্যান্টম লিসনার, সেই আত্মার দল অধীর আগ্রহে এই ট্রাভেলারের কলটা শুনছে। তারা লিসেন, তারা শুনছে, বাট দে ক্যানট স্পিক, তারা বলতে পারছে না। বাট অনলি এ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স দ্যাট ডুয়েল্ট ইন দ্য লোন হাউস দেন। সেই একাকী বাড়িতে, আমরা আগেই বলছিলাম এটা জঙ্গলের মধ্যেই, বাড়িটা সম্ভবত একটাই বাড়ি, কারণ আশেপাশে সম্পূর্ণ আমরা দেখছি জঙ্গল, কোনো বাড়ি ঘরদোর নেই। এবং সেই একাকী বাড়িতে এখন একদল অশরীরী আত্মার
বাস করে এবং তারা এই ট্রাভেলারের আওয়াজ ইজ দেয়ার এনিবডি দেয়ার এই কথাটা তারা শুনতে পাচ্ছে, কিন্তু দে ক্যানট রেসপন্ড, তারা সেই রেসপন্সটা এই ট্রাভেলারের প্রশ্নের উত্তরটা তারা দিতে পারছে না। stood listening in the quiet of the moonlight to that voice from the world of men. world of men মানে হচ্ছে মানুষের পৃথিবী, মানুষের পৃথিবী থেকে যে সমস্ত কথাগুলো আসছে সবই তারা শুনতে পাচ্ছে, কিন্তু যেহেতু তারা এখন বডিলেস, তারা যেহেতু এখন স্পিরিট, ওয়ার্ল্ড অফ মেনের সঙ্গে তারা কোনো ব্রিজ তৈরি করতে পারছে না, তারা কোনো প্রত্যুত্তরের কথা, তাদের যে কথা সেটা আমরা দেখছি ওয়ার্ল্ড অফ মেনকে জানাতে পারছে না। স্টুড থ্রঙ্গিং দ্য ফেন মুনবিমস অন দ্য ডার্ক স্টিয়ার দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল, হার্কেনিং ইন অ্যান এয়ার স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল। স্টুড থ্রঙ্গিং, থ্রঙ্গিং কথাটার অর্থ হলো গ্যাদারিং ইন এ লার্জ নাম্বার, একদল লোক যদি এক জায়গাতে একত্রিত হয় তাকে আমরা বলি থ্রঙ্গিং। স্টুড থ্রঙ্গিং দ্য ফেন মুনবিমস অন দ্য ডার্ক স্টিয়ার, তারা সেই যে সিঁড়ি, সেই যে অন্ধকার সিঁড়ি, পুরো জায়গাটা আমরা দেখছি চন্দ্রালোকিত, মানে আলো আধারির খেলা, ভেতরটা অন্ধকার, সেই অন্ধকার সিঁড়ি বেয়ে আমরা দেখছি যে হালকা চাঁদের আলো ফুটছে, তাতে আমরা মানে কবি আমাদেরকে দেখাচ্ছে, সেই অমনি প্রেজেন্ট ন্যারেটার আমাদেরকে দেখাচ্ছেন যে একদল ফ্যান্টমস, একদল অশরীরী তারা এক জায়গাতে একত্রিত হয়েছে, তারা সিঁড়ির উপরে একটা নির্দিষ্ট স্থানেতে একদল অশরীরী একত্রিত হয়েছে এবং তারা অধীর আগ্রহে কান পেতে সেই ওয়ার্ল্ড অফ মেন, সেই পৃথিবীর মানুষ কি বক্তব্য তাদের উদ্দেশ্যে রাখছে, তারা কান পেতে সেটা শুনছে, কিন্তু দে ক্যানট রেসপন্ড। আমরা দেখছি যে সিঁড়িতে তারা একত্রিত হয়েছে, সেই সিঁড়িটি নিচে বিশাল বড় যে হল, সেই হল পর্যন্ত নেমে এসেছে। হার্কেনিং ইন অ্যান এয়ার স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল, এবং তারা অধীর আগ্রহে, যেটা বলছিলাম অধীর আগ্রহে তারা শুনছে। হার্কেনিং, হার্কেনিং মানে লিসেনিং অ্যাটেন্টিভলি, হার্কেনিং এই কথাটির অর্থ হলো লিসেনিং অ্যাটেন্টিভলি, তারা খুব মন দিয়ে শুনছে যে মানুষের পৃথিবী থেকে তাদের উদ্দেশ্যে কি বার্তা ভেসে আসছে। কারণ যে ট্রাভেলার, এই যে নেমলেস ট্রাভেলার, সে কোনো একটা প্রমিসকে রক্ষা করার জন্যই আজকে এসছে, নইলে এরকম পরিত্যক্ত স্থানে এরকম একটা অন্ধকার রাতে সে আসতো না। সে একটা প্রমিস করেছিল, সেই প্রমিসটাকে ফুলফিল করার জন্যই সে এসেছে, এবং সেটা আমরা একটু পরেই জানতেও পারবো যে সে একটা কথা দিয়েছিল, সেই কথাকে রাখার জন্যই সে এসছে। এবং এই বাসিন্দাগুলো সে সময় জীবিত ছিল, কিন্তু আজকে তারা অশরীরী, কিন্তু তারা অধীর আগ্রহে মন দিয়ে সেই কথাগুলো, যে কথাগুলো মর্ত পৃথিবী থেকে ভেসে আসছে, সেগুলোকে অনুধাবন করার তারা চেষ্টা করছে। তা হার্কেনিং, যেটা বলছিলাম লিসেনিং অ্যাটেন্টিভলি, হার্কেনিং ইন অ্যান এয়ার স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল। এই ট্রাভেলার এ একাকী, এবং এই পুরো অঞ্চলটা আমরা এই সারাউন্ডিংসটা দেখছি, এটা সুপার ন্যাচারাল এয়ারি অ্যাটমসফিয়ার, এবং আশেপাশে কোনো লোক নেই, কোনো শব্দ নেই, নিস্তব্ধ। এই নিস্তব্ধতা ভেঙে যে আওয়াজটা ভেসে আসছে সেটা হচ্ছে এই ট্রাভেলারের সেই ডাক, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ড, এটা হচ্ছে নাড়াচাড়া করানো, কিন্তু সাধারণত তরঙ্গ বা ওয়েভসের ক্ষেত্রে আমরা স্টিয়ার্ড অ্যান্ড সেকেন্ডটা ব্যবহার করি। মানে এই পুরো অঞ্চলটা নিস্তব্ধ, আর এর মাঝখানে যেন একটা ঢেউ উঠছে, একটা শব্দের ঢেউ উঠছে, নিস্তব্ধতা ভঙ্গ করে একটা শব্দই ঢেউয়ের মতো ভেসে এসে এই সমস্ত ফ্যান্টমসদের কানে এসে পৌঁছচ্ছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার। অসাধারণভাবে এখানে সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করা হচ্ছে। এবং এই থার্ড সেন্টেন্সেও আমরা একটা ফিগার অফ স্পিচ পাই, একটা অ্যানাপোডার উদাহরণ পাই। স্টুড, এই স্টুড কথাটা আমরা দেখছি এই স্টুড লিসনিং ইন দ্য কোয়াইট অফ দ্য মুনলাইট, এই লাইনে প্রথমে আছে, এবং স্টুড সঙ্গিং দ্য ফেইন মুনবিমস অন দ্য ডার্ক স্টিয়ার, এই লাইনেরও প্রথমে আছে। এই স্টুডটা একটা অ্যানাপোডার উদাহরণ। আমরা এই তিনটে সেন্টেন্সের মধ্যে একটা অ্যাটমসফিয়ারকে ক্রিয়েট হতে দেখছি, মানে কবি একটা অ্যাটমসফিয়ারকে ক্রিয়েট করছেন, যে অ্যাটমসফিয়ারটা এয়ারি, যে অ্যাটমসফিয়ারটা সুপার ন্যাচারাল, যে অ্যাটমসফিয়ারটা আনক্যানি। এবং এই আনক্যানি অ্যাটমসফিয়ারে আমরা দেখছি একজন আননেম ট্রাভেলার, বাড়ির বাসিন্দা যারা বর্তমানে ফ্যান্টমস, তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন বারবার সে ছুড়ে দিচ্ছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি আছো, কেউ কি আমার কথার উত্তর দেওয়ার জন্য এখনও আছো। চলুন এরপরে ফোর্থ লাইনটায় যাই। অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্ট্রেঞ্জনেস, দেয়ার স্টিলনেস অ্যান্সারিং হিজ ক্রাই, হোয়াইল হিজ হর্স মুভড ক্রপিং দ্য ডার্ক টার্ফ beneath the starred and leafy sky. For he suddenly smote on the door even louder and lifted his head
Tell them I came, and no one answered, that I kept my word, he said. এই চতুর্থ সেন্টেন্সে এই ট্রাভেলারের এখানে আসার উদ্দেশ্যটা আমাদের সামনে পরিস্ফুট হচ্ছে। কি বলা হচ্ছে চতুর্থ সেন্টেন্সে? And he felt in his heart their strangeness, their stillness answering his cry. এই ট্রাভেলার, এই আননেম ট্রাভেলার, সে বারবার করে জিজ্ঞেস করছে কেউ কি আছো, কেউ কি আছো, কিন্তু কোনো উত্তর সে পাচ্ছে না। সে হতবাক, কারণ সে এক্সপেক্ট করেছিল এই বাড়ির বাসিন্দারা, ইনমেটসরা তার কথার উত্তর দেবে, কারণ সে একটা কথা বলে গেছিল, সে একটা প্রমিস করেছিল যে এখানে সে আবার আসবে, এই বাসিন্দাদের সঙ্গে সে কোনো বিষয়ে কথা বলবে। কিন্তু আজকে সে এসেছে, সে তার প্রমিসকে রক্ষা করেছে, কিন্তু বাসিন্দারা কেউ নেই, কেউ তার কথা শোনার জন্য সেই বাড়িতে উপস্থিত নাই। কিন্তু কেউ তো আছে, এই বাড়িটা যখন আছে কেউ তো আছে, কে রয়েছে? অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্ট্রেঞ্জনেস, সে তার হৃদয়ে অনুভব করলো তাদের অশরীরী উপস্থিতি। স্ট্রেঞ্জনেস, এই কথাটার অর্থ হলো দেয়ার স্ট্রেঞ্জ প্রেজেন্স, মানে এই ট্রাভেলার সে বুঝতে পারছে যে বাড়িতে কোনো লিভিং এন্টিটি নেই, কিন্তু কেউ বাড়ির ভেতরে আছে। তার কারণ সে অনুভব করছে, এই অনুভব ব্যাপারটাই হচ্ছে সুপারন্যাচারাল ফিলিংস, ইয়ারি সেন্সেশন, আনক্যানি সেন্সেশন। সে একটা আনক্যানি সেন্সেশন, সে একটা সুপারন্যাচারাল সেন্সেশন অনুভব করছে। সে বুঝতে পারছে যে এই বাড়ির ভেতরে কেউ রয়েছে, কিছু স্ট্রেঞ্জ, কিছু অশরীরী, কিছু ফ্যান্টমস এই বাড়িতে এখন এক্সিস্ট করছে এবং তারা তার কথাকে শুনছে। দে আর স্টিলনেস অ্যান্সারিং হিজ ক্রাই, এবং তাদের এই স্তব্ধতাই যেন তার প্রশ্নের উত্তর। সে যে প্রশ্ন করছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি আছো, কোনো উত্তর সে পাচ্ছে না, কিন্তু বস্তুত তাদের স্তব্ধতা, তাদের ওই নিস্তব্ধতাই যেন তার প্রশ্নের উত্তর। মানে তারা হয়তো তার সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করতে পারছে না, তারা হয়তো তার কথার উত্তর দিতে পারছে না, কিন্তু তার কথা তারা শুনছে। দে আর ইগারলি হিয়ারিং, তারা খুব মন দিয়ে শুনছে এবং ট্রাভেলার সেটা ফিল করছে এবং সে বুঝতে পারছে যে দে আর স্টিলনেস অ্যান্সারিং হিজ ক্রাই, তাদের এই স্তব্ধতাই তার প্রশ্নের উত্তর। আছে তারা, কিন্তু তারা কথা বলার মতো পরিস্থিতিতে নাই, মানে তাদের কথা ট্রাভেলারের বোঝার মতো আর পরিস্থিতি নাই। স্টিলনেস অ্যান্সারিং দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাডক্স। এখানে আপাতত দৃষ্টিতে দুটো বিপরীত আইডিয়াকে প্রেজেন্ট করা হচ্ছে। স্টিলনেস, স্তব্ধ, আর অ্যান্সারিং মানে উত্তর, মানে স্তব্ধতাকে করে উত্তর দেবে। কিন্তু খুব চিন্তাভাবনা করলে আমরা বুঝতে পারি প্যারাডক্সের যেটা উদ্দেশ্য, যে এই আপাত দৃষ্টিতে যেটা অবাস্তব তার মধ্যে একটা বাস্তবতা রয়েছে। নিস্তব্ধতা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়, মানে নিস্তব্ধ অবস্থায় সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই মানুষ চিন্তা করতে পারে বা জানতে। While his horse moved, cropping the dark turf beneath the starred and leafy sky, এবং আমরা দেখছি তার ঘোড়াটা এখনও সেই ঘাসগুলোকে চিবোচ্ছে। তার কথাটার অর্থ হলো কোনো অঞ্চলের উপরে যে ঘাসের যে লেয়ার তৈরি হয়, যে ঘাস জন্মায়, সেটাকে আমরা বলি টার্ফ। ইনফ্যাক্ট টার্ফ হচ্ছে একটা হর্স রাইডিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড টার্ফ। টার্ফের উপর থেকে হর্সরা ছোটে এবং টার্ফ মানে হচ্ছে একটা প্রান্তরেতে কচি ঘাস জন্মে যে অঞ্চলটা তৈরি হয় তাকে আমরা বলি টার্ফ। এবং আমরা দেখছি এই ঘোড়াটা, এই অঞ্চলটা কচি ঘাস জন্মেছে, এই ঘোড়াটা এখনও সেই ঘাসগুলোকে চিবিয়ে যাচ্ছে। এই তারাভরা আকাশের নিচে আমরা দেখছি তার ঘোড়া মনোযোগ দিয়ে ঘাসগুলো চিবোচ্ছে। নিথ হচ্ছে আর্কেইক ফর্ম অফ বিনিথ, BNEATH, তারই সংক্ষেপিত রূপ হলো নিথ, মানে নিচে। আর স্টার্ড অ্যান্ড লিফি স্কাই মানে আকাশে তারা ভরা। এটা একটা ভিজুয়াল ইমেজের বর্ণনা দেওয়া হচ্ছে, মানে আকাশে তারা ভরা আকাশ। এটা যেই না আমরা পড়ছি সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে একটা ভিজুয়াল ইমেজের জন্ম হচ্ছে। যেমন আমরা একটা অন্ধকার আকাশে কিছু তারা, মানে আকাশটা মেঘমুক্ত তাই তারা দেখা যাচ্ছে, একটা মেঘমুক্ত আকাশ, তাতে কিছু তারা দেখতে পাচ্ছি। এবং এই বাড়ির আশেপাশে অনেক জঙ্গল, সেই জঙ্গলের বড় বড় গাছপালা রয়েছে, তার মাঝখান থেকে সেই আকাশটাকে অল্প অল্প দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় যেন আকাশটা ছড়িয়ে আছে। লিফি স্কাই মানে আকাশে যেন লিপ তৈরি হয়েছে, মানে গাছের একটা
আস্তরণ তৈরি হয়েছে, গাছের সেই আস্তরণ ভেদ করে চাঁদের আলো মাটিতে পড়ছে, অসাধারণ একটা মায়াময় পরিবেশ, একটা আলোয়াধারী পরিবেশের জন্ম হচ্ছে এবং একটা সুপার ন্যাচারালিজমের জন্ম। For he suddenly smote on the door even louder and lifted his head. Tell them I came and no one answered, that I kept my word, he said. Unnamed traveler দুবার সে প্রশ্ন করেছে, কোনো উত্তর পায়নি, এবং আমরা দেখছি সে আবার এই ঘরের দরজায় তৃতীয়বারের জন্য কড়া নাড়ছে, ইভেন লাউডার, আরও জোরে। প্রথমবারে সে নক করেছিল, তারপরে সে স্মোট করেছিল, মানে প্রথমবারে সে কড়া নেড়েছিল, তারপরে আরেকটু জোরে কড়া নেড়েছিল, এবং এই তৃতীয়বার সে অত্যন্ত জোরে আমরা দেখছি কড়া নাড়ছে। অ্যান্ড লিফটেড হিজ হেড, এবং মাথাটাকে সে উপরের দিকে তুলছে। মাথাটাকে উপরের দিকে তুলছে মানে সে বুঝতে পারছে যে এই ঘরের বিভিন্ন স্থান থেকে অশরীরী আত্মারা তার সমস্ত কার্যকলাপকে দেখছে। তার সঙ্গে কথা বলার সময়ই আমরা মাথাটাকে তুলি এবং আমরা দেখছি এই ট্রাভেলার এবার মাথা তুলে, মানে ওই বাড়ির এই জানলা বা ওই দোতলার দিকে তাকিয়ে, মানে সে অনুভব করছে যে উপরে কিছু অশরীরী আত্মা তার কথাকে শুনছে, তাদের সঙ্গেই যেন সে যোগাযোগ করছে। সে মাথাটাকে তুলে বলছে, টেল দেম আই কেম অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্ড, তাদেরকে বলো আমি এসেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, হি সেড, আমি আমার কথা রেখেছি। এটাই আমি বলছিলাম যে এই ট্রাভেলার যেন আগে একটা প্রমিস করেছিল। এই বাড়ির বাসিন্দারা হয়তো আগে বেঁচে ছিল, এই ট্রাভেলার হয়তো অনেক দিন আগে এই বাড়িতে এসেছিল এবং সে এই বাসিন্দাদের সঙ্গে একটা চুক্তি করেছিল বা একটা কথা দিয়েছিল যে সে পরবর্তী ক্ষেত্রেও আসবে, এবং সেই ট্রাভেলার আজকে সে কথা রাখার জন্য এই বাড়িতে এসছে। সেজন্যই সে বলছে, টেল দেম আই কেম, তাদেরকে বলো, এই বাড়ির যারা বাসিন্দা ছিল, যাদের সঙ্গে আমার কথা হয়েছিল, তাদেরকে বলো আমি এসেছিলাম, বাট নো ওয়ান অ্যান্সার, আমি জিজ্ঞেস করেছিলাম কেউ কি আছো, কিন্তু কেউ উত্তর দেয়নি। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, হি সে, আমি আমার কথা রেখেছি, সে বলল। যাই হোক, এখানেতে দুটো ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। সেটা হচ্ছে ট্রাভেলার কতবার দরজা নক করলো? 3 টাইমস। শর্ট প্রশ্ন আসতে পারে যে ট্রাভেলার কতবার দরজাকে নক করেছে? 3 টাইমস। 3 এটা খুব মিস্টিক একটা নাম্বার, একটা খুব রহস্যময় নাম্বার। 3-এর ব্যবহার লিটারেচারতে আমরা বারবার করে পাই একটা সুপার ন্যাচারালিজমকে জন্ম দেওয়ার জন্য। ক্রিশ্চান মিথোলজিতেও ট্রিনিটি বা 3-এর একটা বড় ভূমিকা আছে, এবং কোনো শপথ বা প্রমিস করার জন্য আমরা 3 সত্যি কাটি। এই ট্রাভেলারও সেই 3 বার দরজায় কড়া নাড়ছে এবং 3 বার সে কথা বলছে, প্রমিস করেছিল এবং সে সেই প্রমিসটা রাখার জন্য এসছে, এবং আমরা দেখছি সে 3 বার দরজায় কড়া নাড়ছে। ইজ দেয়ার এনিবডি দেয়ার বলে সে সেই ফ্যান্টমদের সঙ্গে একটা ব্রিজ তৈরির চেষ্টা করছে, এবং 3 বারেতে যখন সেই ব্রিজটা তৈরি হচ্ছে না, তখন সে সেই স্থানটাকে পরিত্যাগ করছে। এরপরে শেষের লাইনটা পড়ি, নেভার দ্য লিস্ট ইয়ার মেড দ্য লিসনার্স, দো এভরি ওয়ার্ড হি স্পেক fell echoing through the shadowiness of the still house from the one man left awake. Aye, they heard his foot upon the stirrup and the sound of iron on stone, and how the silence surged softly backward when the plunging hoofs were gone. অসাধারণ সুন্দরভাবে এই কবিতাটা শেষ হচ্ছে। এবার 3 বার এই দরজায় কড়া নাড়ার পর কোনো উত্তর পায়নি। সে এবার সেই জায়গা থেকে ধীরে ধীরে প্রস্থান করবে, তাকে চলে যেতে হবে, এবং তার মনের মধ্যে একটা যন্ত্রণা, একটা অব্যক্ত কষ্ট সে অনুভব করছে। কারণ সে একটা আশায় এসেছিল, সে এই বাড়ির বাসিন্দাদেরকে একটা কথা দিয়েছিল, সে কথাটাকে রাখার জন্য এখানে এসেছিল, কিন্তু আজকে কেউ সেখানে নেই তার কথার উত্তর দেওয়ার জন্য। তার মনের মধ্যে একটা যন্ত্রণার জন্ম হচ্ছে এবং তাকে এবার চলে যেতে হবে। কাজে আমরা দেখছি ধীরে ধীরে এই টোটাল অঞ্চলে একটা গ্লুম, একটা স্যাডনেস, একটা ডেসপেয়ারের জন্ম। নেভার দ্য লিস্ট ইয়ার মেড দ্য লিসনার্স, এই এত কথাও এই লিসনার যারা শুনছে, এই সাইলেন্ট লিসনার যারা নির্বাক শ্রোতা, তাদের মনের মধ্যে কোনো কথার জন্ম দিচ্ছে না। তাদের মনের মধ্যে হয়তো কথা জন্ম দিচ্ছে, কিন্তু তারা সেই কথাকে ভাষায় ব্যক্ত করতে পারছে না। এভরি ওয়ার্ড হি স্পেক, কিন্তু প্রত্যেকটি কথা, এই যে কথা সে বলেছিল, এই আননেম ট্রাভেলার যা যা কথা বলেছে সব কথাই তাদের কানে গেছে। এটা হচ্ছে স্পোকের আর্কেইক ফর্ম স্পেক, মানে যা যা কথা এই ট্রাভেলার বলেছে সব কথাই তাদের কানে গেছে। echoing through the shadowiness of the still house from the one man left awake, এবং আমরা দেখছি এই ট্রাভেলারের প্রত্যেকটা কথা, সেই শব্দ যেন এই ছায়াময় বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। ইজ দেয়ার এনিবডি দেয়ার, এই টোটাল বাড়িটা এখন পুরো ফাঁকা। আমরা দেখছি প্রত্যেকটি কথা এই বাড়ির
দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে, ইকো হচ্ছে, এবং ইকো সেটা সুপারন্যাচারালিজমকে আরও ইন্টেন্সিফাই বা ঘনীভূত করে। অ্যান্ড ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, একজন মানুষই জেগে আছে, অঞ্চলে একজন মানুষই জেগে আছে, এই আননেম ট্রাভেলারই জেগে আছে, এবং সেই একজন মানুষের কথা, তার অনুরণন এই বাড়ির ভেতরে হচ্ছে, কিন্তু সাইলেন্ট লিসনার্সরা কোনো উত্তর দিতে পারছে না। দ্যাটস ওয়াই দে আর সাইলেন্ট। দে হার্ড হিজ ফুট আপন দ্য স্টিরাপ অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন, and how the silence surged softly backward when the plunging hoofs were gone. হচ্ছে archaic form of yes, they heard his footstep upon the stirrup। হচ্ছে পাদানি, মানে ঘোড়াতে ওঠার জন্য যে পাদানির ব্যবহার করা হয় তাকে বলা হয় স্টিরাপ, এবং স্টিরাপটা যেহেতু লোহার পাত দিয়ে তৈরি করা হয়, স্টিরাপের উপরে পা রাখলে টং করে আওয়াজ হয়, তা সেই আওয়াজটা, এই নিস্তব্ধতার মাঝে সেই আওয়াজটাও সেই ফ্যান্টম লিসনার্সরা শুনতে পাচ্ছে, এবং they heard his foot upon the stirrup। এরা বুঝতে পারছে যে এই ব্যক্তি এবার ফিরে যাচ্ছে, সে ঘোড়ার পাদানির মাধ্যমে ঘোড়ার উপরে উঠেছে, এবং ঘোড়ার যে নাল, অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন, ঘোড়ার যে নাল সেটা লোহা দিয়ে বাঁধানো থাকে, সেই লোহার নালের আওয়াজ, অর্থাৎ ঘোড়াকে নিয়ে এই ব্যক্তি ধীরে ধীরে ফিরে যাচ্ছে, সেই আওয়াজটাও তারা পেল। অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্চ সফটলি ব্যাকওয়ার্ড when the plunging hoofs were gone। ঘোড়ার খুঁড়ের আওয়াজ যখন ধীরে ধীরে অনেক দূরে চলে গেল, মানে এই লোক যখন অনেক দূরে চলে গেল, আমরা দেখছি সাইলেন্স, নিস্তব্ধতা আবার ঢেউয়ের মতো এই পুরো অঞ্চলটাকে গ্রাস করছে। অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্চ সফটলি ব্যাকওয়ার্ড, আমরা দেখছি তরঙ্গের মতো নিস্তব্ধতা আবার এই অঞ্চল জুড়ে পরিব্যাপ্ত হচ্ছে। কথাটা আমরা সমুদ্রের ঢেউয়ের রেফারেন্সে ব্যবহার করি, অর্থাৎ সমুদ্রের ঢেউ যেমন ধীরে ধীরে পরিব্যাপ্ত হয় গোটা অঞ্চল জুড়ে, আমরা দেখছি নিস্তব্ধতাও সমুদ্রের ঢেউয়ের মতো পুরো অঞ্চলকে গ্রাস করে নিচ্ছে। অর্থাৎ এই লোকটি তার ঘোড়াকে নিয়ে যখন এই অঞ্চল ছেড়ে সে তার নিজের পথে পা বাড়াচ্ছে, যে নিস্তব্ধতাটা ভেঙে গেছিল এই লোকটার আসার মাধ্যমে, সেই নিস্তব্ধতাটা আমরা দেখছি যেন সমুদ্রের ঢেউয়ের মতো ধীরে ধীরে গোটা অঞ্চলকে পরিব্যাপ্ত করছে। এই শেষের সেন্টেন্সে আমরা দুটো ফিগার অফ স্পিচকে পাই, যেমন অ্যান্ডের একটা রেফারেন্স আমরা পাই, অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্চ সফটলি ব্যাকওয়ার্ড। এই লাইন দুটোর প্রথম যে ওয়ার্ড সেটা অ্যান্ড, মানে অ্যান্ডের রিপিটেশন হচ্ছে, যেটা একটা অ্যানাপোড়ার উদাহরণ, এবং এখানেতে সাইলেন্স সার্চ সফটলি, সাইলেন্স সার্চ সফটলি এটা একটা অ্যালিটারেশন, মানে এস এই সাউন্ডটার বারবার রিপিটেশন তো দেখছি, আবার একই সঙ্গে এটা একটা প্যারাডক্সেরও উদাহরণ, কারণ সাইলেন্স সার্জ, সাইলেন্স মানে হচ্ছে স্তব্ধতা, সার্জ মানে হচ্ছে ঢেউয়ের মতো, মানে ঢেউয়ের মতো মানে প্রচণ্ড আওয়াজ, স্তব্ধতার মধ্যে আওয়াজ, এটা একটা প্যারাডক্স, একটা আপাত বৈপরীত্য, কিন্তু আমরা এটা যখন ঠান্ডা মাথায় চিন্তা করব তখন আমরা বুঝতে পারবো যে স্তব্ধতার মধ্যেই যেন সবথেকে বেশি শব্দ শোনা যায়, মানে শব্দকে সবথেকে বেশিভাবে অনুভব করা যায় সেটা স্তব্ধতার মধ্যেই। কাজেই সাইলেন্ট সার্চ এটা একটা প্যারাডক্সের উদাহরণ। ওকে, এই কবিতাতে দেখতে পাচ্ছি ওয়াল্টার ডিলামেয়ার একটা সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ারকে ক্রিয়েট করছেন, এবং একজন আননেম ট্রাভেলার, সে একটা প্রমিস করেছিল এই বাড়ির বাসিন্দাদেরকে, কোনো এক সময় সেই প্রমিসটা রাখার জন্য সে আজকে এই বাড়িতে এসছে, এবং সে একাধিকবার এই বাড়ির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পার্থিব মানুষ একাধিকবার অপার্থিবদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, এই মর্টাল ম্যান একাধিকবার এই আননেম স্পিরিটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু এই নশ্বর জগতের সঙ্গে এই অশরীরী জগতের কোনো মেলবন্ধন, কোনো ব্রিজ তৈরি করা সম্ভব হচ্ছে না, এবং আমরা দেখছি এই ট্রাভেলার সে ফিরে যাচ্ছে। এটাই কবিতার সুপারফিশিয়াল মিনিং, উপরে উপরে পড়লে, মানে উপরে উপরে ভাবলে কবিতাটার এটাই মানে দাঁড়ায়। এবার এই কবিতাটা সেকেন্ড লেয়ারে যাই, এই কবিতাটাকে আমরা কীভাবে বিচার করতে পারি? কবিতাকে যদি আমরা অন্যভাবে ইন্টারপ্রেট করি, এটা আমরা বলতে পারি যে এই কবিতার মাধ্যমে কবি মর্ত পৃথিবীর সঙ্গে অশরীরী পৃথিবীর একটা কানেকশন বা একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করেছেন। তিনি এটাও দেখিয়েছেন যে মর্ত মানবের পক্ষে কখনোই অশরীরী এই অধিবাসীদের সঙ্গে ব্রিজ বা সংযোগ স্থাপন করা সম্ভব না, তার কারণ থেকে আলাদা আলাদা জগতের অধিবাসী এবং একটা জগতের সঙ্গে অন্য জগতের কোনো ব্রিজ তৈরি করা সম্ভব না। এই কবিতাটাকে একটু স্পিরিচুয়ালি যদি আমরা বিচার বিশ্লেষণ করি, এই কবিতার মধ্যে কিছু বিবলিক্যাল অ্যালিউশন আছে, যেমন এক নম্বর বিবলিক্যাল অ্যালিউশন আমরা আগেই বললাম যে থ্রি হচ্ছে ট্রিনিটি, অর্থাৎ দ্য ফাদার, দ্য সন অ্যান্ড দ্য হোলি ঘোস্ট, সেই একটা রেফারেন্স আমরা এই কবিতার মধ্যে পাই, মানে এই কবিতার মধ্যে একটা বিবলিক্যাল অ্যালিউশন আমরা পাচ্ছি। তার থেকেও বড় ব্যাপার, এই কবিতার শেষে আমরা দেখছি এই আননেম ট্রাভেলার সে বলছে, টেল দেম আই কেম অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্ড দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড হি সেড।
তাদেরকে বলো যে আমি এসেছিলাম, কিন্তু কেউ সেখানে ছিল না বা উপস্থিত ছিল না। মানে সে দরজাতে বারবার করে কড়া নাড়ছিল, 3-3বার দরজায় কড়া নাড়লো এবং কাউকে সে খুঁজে পেল না, তাই সে চলে গেল। বাইবেলের বুক অফ রিভিলেশনে আমরা যীশু খ্রিস্টের বা ক্রাইস্টের কথা পাই, যে ক্রাইস্ট বলেছিলেন যে তিনি প্রত্যেকের বাড়িতে যাবেন, প্রত্যেকের বাড়ির দরজায় তিনি কড়া নাড়বেন এবং সেই বাড়ির বাসিন্দাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন। এই ট্রাভেলার যেন সেই ক্রাইস্ট, তিনি এসেছেন এই বাড়ির বাসিন্দাদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং 3-3বার তিনি এই বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছেন, কিন্তু 3-3বার তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন, তাই তিনি ফিরে যাচ্ছেন। অর্থাৎ এই বাড়ির বাসিন্দা দ্বারা রিডেমশন সম্ভব না। এই বাড়ির বাসিন্দারা যারা ফ্যান্টম, তারা ফ্যান্টমই থেকে যাবে, কারণ তাদের কোনো রিডেমশন সম্ভব না। এবার এটাকে একটু অন্যভাবে ভাবি, এই যে ফ্যান্টম লিসনার্স, এরা আর কেউ না, এরা যেন আমরা বর্তমানের মানব সমাজ, যে সমাজ আজকে ফেথলেস, যে আজকে ধর্মের যে পথ সেটা ভুলে গেছে, এবং যেহেতু সে ধর্মের পথ ভুলে গেছে তাই তার আর কোনো রিডিমশন পসিবল না। আজকে তার দরজাতে ক্রাইস্ট, আজকে তার দরজাতে রিলিজিয়ান, আজকে তার দরজাতে ধর্ম এসে বারবার করা নাড়ছে, কিন্তু এই মানুষগুলো, এই সোসাইটির আর কোনো রিডিমশন পসিবল না। তার কারণ তারা ধর্মের সঙ্গে, সেই আধ্যাত্মিক জগতের সঙ্গে কোনো ব্রিজ তৈরি করছে না, তৈরি করতে পারছে না, তৈরি করছে না ইন দ্য সেন্স তৈরি করতে পারছে না। এবং যেহেতু তারা অনেকটা দূরে চলে গেছে, ধর্মপথ থেকে অনেকটা দূরে চলে গেছে, মানবিকতা থেকে অনেকটা দূরে সরে গেছে, আজকে তাদের আর কোনো রিডিমশন পসিবল না। তাদের ক্রাইস্ট তাদের দরজায় কড়া নাড়ছে, বাট দে ক্যানট অ্যান্সার, তারা উত্তর দিতে পারছে না, ক্রিয়েট আ ব্রিজ, তারা একটা ব্রিজ তৈরি করতে পারছে না। আমরা দেখছি কোনো রকম রিডিমশনই যেন এদের আর পসিবল না। আমরা দেখছি কবিতাটা একটা ডেসপেয়ারের মধ্যে শেষ হচ্ছে, যেন ক্রাইস্ট ফিরে যাচ্ছে, এই সমস্ত অশরীরী আত্মাগুলোর কোনো রিডিমশন যেন এবারে সম্ভব হলো না। ক্রাইস্ট এসছিল, ধর্ম এসছিল, এই ট্রাভেলার এসছিল, কথা রাখার জন্য তারা এসছিল, কিন্তু সেই বাসিন্দারা আজকে নেই, তারা অনেক দূরে সরে গেছে। ক্রিশ্চিয়ানিটি থেকে, ধর্ম থেকে, আধ্যাত্মিকতা থেকে, মানবিকতা থেকে তারা অনেকটা দূরে সরে গেছে। তাই জন্য দেয়ার ইজ নো রিডিমশন পসিবল, এদের আর কোনো রিডিমশন হওয়া সম্ভব না, সেটাও যেন এই কবিতার মধ্যে বর্ণিত রয়েছে। যাই হোক, এটা হলো দ্য লিসনার্স কবিতার একটা মোটামুটি আইডিয়া, যথেষ্ট আমাদের চাকরির জন্য। কেমন লাগলো এই ভিডিওটা, মানে আমার পড়ানো কেমন লাগলো জানাবেন। যদি আর আপনাদের কিছু চাহিদা থাকে, মানে এটা আমাকে একজন জানিয়েছিল লিসনার্সটা পড়িয়ে দেওয়ার জন্য, সেই জন্য আমি লিসনার্সটা পড়িয়ে দিলাম। যদি আপনাদের আরও কিছু চাহিদা থাকে জানাতে পারেন, মানে যদি সময় করে উঠতে পারি সেটাও করে দেবো। এরপরে একটা জিনিসকেই বলে আমরা আমাদের এই ক্লাসটা এখানে শেষ করব, সেটা হচ্ছে টাইটেল অফ দ্য পোয়েম, দ্য লিসনার্স, শ্রোতা। টাইটেল অফ এভরি ওয়ার্ক অফ art is of great importance, particularly in a poem where the poet does not have the scope to say anything in his own voice. The title demands special attention. এই কবিতাতে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে লিসনার্স বা শ্রোতা। টাইটেলটা হচ্ছে লিসনার্সদের কথা। আমরা কবিতার প্রথম দুটো সেন্টেন্সে প্রায় 15 লাইন পর্যন্ত কোনো শ্রোতাদের কথাই পাই না, তারপরে আচমকা আমরা ফ্যান্টম লিসনার্স, কিছু অশরীরী শ্রোতার কথা পাই, কিন্তু টাইটেলটা রাখা হয়েছে সেই লিসনার্সদের উদ্দেশ্যে। আসলে কবিতার যারা সাইলেন্ট লিসনার্স, যারা নির্বাক শ্রোতা, তারা সমস্ত কিছুকে অনুভব করছে, সমস্ত ডাক তারা শুনতে পারছে, কিন্তু কিছুতেই তারা কমিউনিকেট করতে পারছে। এই যে ব্রিচ অফ কমিউনিকেশন, এই যে কমিউনিকেটিভ প্রসেসটা ভেঙে গেছে, এইটাকে খুব সুন্দরভাবে দ্য লিসনার্স কবিতাটা আমাদের সামনে প্রেজেন্ট করে। দ্য লিসনার্স এই নামটা মানে কি, শ্রোতা, সে শুধু শুনবে কেন, সে বলতে পারছে না, কারণ তার কারণ এই কমিউনিকেটিভ প্রসেসটা ভেঙে গেছে। একটা ওয়ার্ল্ডের কথা অন্য ওয়ার্ল্ডের কানে পৌঁছচ্ছে, কিন্তু কোনো কমিউনিকেশান তৈরি হচ্ছে না, কারণ সেই ওয়ার্ল্ড কোনো রকম রেসপন্স করতে পারছে না। তারা খালি শ্রোতা, তারা নির্বাক শ্রোতা। তার মানে কমিউনিকেটিভ প্রসেসটা ভেঙে গেছে। রিলিজিয়ান যেটা বলতে চায় মানব সভ্যতা সেটা নিতে পারছে না, বুঝতে পারছে, ফিল করছে, কিন্তু দে ক্যানট রেসিপ্রোকেট, তারা সেটাকে ফিরিয়ে দিতে পারছে না। তার কারণ কি, এই ব্রিজটা ভেঙে গেছে। ফিলিংসটা, এই ডেসপন্ডেন্সিটা, এই গ্লুমি অ্যাটমসফিয়ারটাকে প্রেজেন্ট করার জন্য
আমরা দেখছি দ্য লিসনার্স এই টাইটেলটাকে দেওয়া হয়েছে। যাই হোক, আমি কবিতাটাকে পড়ালাম, কবিতার বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করলাম, কেমন লাগলো আমাকে জানিয়ে, যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিয়ে, আর যদি কোনো স্পেসিফিক আরও কোনো ভিডিও লাগে আমাকে জানাতে পারেন, যদি সময় করে উঠতে পারি আমি সেই ভিডিও করে দেব, কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিয়েন। ওকে, এবং এটা ভালো করে পড়েন, কারণ এটা আপনাদের সিলেবাসের সবথেকে জটিল কবিতা। ঠিক আছে, দেখে মনে হয় সোজা, কিন্তু মোটেই সোজা কবিতা না। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।